ছেলের জন্মদিন, আর সেদিনেই আমাকে যেতে হলো কোর্টে। কারণ কোর্টের কোনো ডেট আমরা ইগনোর করতে পারি না, সেটা আমাদের পার্সোনাল লাইফে যতই প্রবলেম থাকুক না কেন পৌঁছাতেই হয় কোর্টে। তাই যথারীতি সকালে উঠেই রান্না করে নিলাম 5 তরকারি, বিভিন্ন রকম যে রান্নাগুলো হয় যতটা সম্ভব পেরেছি তাড়াতাড়ি হুড়ো করে নিলাম। কিন্তু সকালে যেতে হবে যে মায়ের কাছে, মায়ের মন্দিরে না গেলে যে এই জন্মদিনটা আমি ঠিকঠাকভাবে শুরু করতে পারি না। তাই চলে গেলাম মায়ের কাছে আমতলায়। কি বলো তো, আমাদের জীবনে যতই শিডিউল থাকুক যাই থাকুক সেগুলোর সাথে যতটা পারি আমি আমার মতো করে চেষ্টা করি। হয়তো প্রতি বছরের মতো নিজে আমি আয়োজন ঠিক মতো হলো না এবছর, তবুও মনে হয় যতটা পেরেছি ততটাই করতে পারি। যথারীতি পূজার জন্য ফুল আর মিষ্টি কিনে মন্দিরে চলে এলাম 9:30টার মধ্যে, কারণ 9:30টার মধ্যেই আমতলা মন্দিরে পূজা শুরু হয়, তারপরেই পূজা হবে। তো চলে এলাম সেই জন্য। আর এই যে মায়ের গলায় 9:30টার আগে এলেই এই মালাগুলো পরানো হয়, আমার মালাটাই পরাচ্ছে। এটা আলাদা শান্তি আনে। তারপরে পূজা শুরু হলো এবং পুষ্পাঞ্জলি পূজার শেষে। পুষ্পাঞ্জলি আমাদের এখানে মঙ্গলবার আর শনিবার দেওয়া যেতে পারে সকালে গেলে। তো যথারীতি একইভাবে আমার ছেলের জন্মদিনটা শনিবারই পড়েছিল, তাই পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিলাম। তো এই শুভক্ষণটা পারি না। তারপরেই হলো বিকালে, যেহেতু আমার কোলাবোরেশন শ্যুট ছিল, তাই পাপিয়াগড়ায় ওই যে কাকু দাঁড়িয়ে আছে, কাকু হচ্ছে পাপিয়াগড়ায় বাবা। তো ওনার কাছ থেকে ড্রেসটা ডেলিভারি আমি নিয়ে এলাম, কারণ ড্রেস নিয়ে সকালেই চলে যাচ্ছি, চলে গিয়ে বিকালে শ্যুট হবে। কিন্তু এখানেই শেষ নয়, ড্রেস নেওয়ার পরে আমার সেদিনও টাইম দেওয়া ছিল ব্যাংকে, রাজারহাট ব্যাংকে আমাকে ঢুকতেই হবে SBIয়ে, কারণ 10টা থেকে 11টার মধ্যেই আমার কাজের ডেট সময় ছিল। একদম জাস্ট 11টা বাজতে বাকি আছে, তখনই ঢুকে গেলাম, মানে 1 মিনিটও বাকি ছিল না, এবং কাজটা কমপ্লিট করলাম। এবং যথারীতি এই কোর্টে যাওয়ার জন্য আমার যে অ্যাডভোকেট ছিল তাকে ফোন করলাম যে কী পরিস্থিতি, আমি কি যাব না, আজকের কাগজপত্রগুলো জমা পড়েনি, যা কিছু ডিটেলসটা জানলাম। তো বললো না বৌদি, তাড়াতাড়ি চলে এসো, কারণ জমা আমি দিয়ে দিয়েছি। সে উঠেই জানালার ধারে সিট, উফ বড্ড শান্তি। সারা দিন মানে এই যে ভোর থেকে উঠে ছুটির পর এই যে বসলাম একদম জানালার ধারে হাওয়া খেতে খেতে যাওয়ার আলাদা একটা, আর বাসে উঠে জানালার ধারে সিট পাওয়ার সত্যিই খুব লোভনীয় সেই ছোটোবেলা থেকেই। তো ফাঁকা বাস, তো নিজের মতো করে একটা সিট বেছে নিয়েই বসে পড়েছিলাম। তো ওখান থেকে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার, এবং ওখান থেকে চলে গেলাম সরাসরি কোর্টে যা কাজ ছিল সমস্তটা মিটিয়ে নিয়ে দৌড়ে, মানে যতটা সম্ভব টাইম ওয়েস্ট না করে, যেটুকু টাইম কাজ করেই বাদবাকি কাগজ আমার যে অ্যাডভোকেট ছিল তাকে বললাম তুমি নিয়ে আসবে, আমি চললাম। তো তারপরে ঘরে এসেই আগে ছেলেকে আমি একটু ফুলটা মাথায় দিলাম, কারণ পূজা দিয়েছিলাম সেই সকালে, ফুলটা মাথায় দিয়ে আর একটু মিষ্টি মুখ ওকে করিয়ে দিলাম, কারণ মায়ের প্রসাদ বলে কথা। আর তারপরে যথারীতি 4টে বাজে, তাই শুরু করলাম কোলাবোরেশন শ্যুট। মডেলও অনেকক্ষণ ওয়েট করছিল, তো ওর শ্যুট কমপ্লিট হলো, ফটোগ্রাফারও এসে গিয়েছিল, প্রায় 8:30 থেকে 9টা বেজে গিয়েছিল শ্যুট কমপ্লিট করতে। তো সেদিন তো লাইভ সবাই দেখেছো। আর তারপরে এই কেক কাটিং, ও কিন্তু ভাত পর্যন্ত খায়নি, অপেক্ষা করছিল মা কখন সাজিয়ে দেবে ওর মুখের কাছে। তো কেকটা অর্ডার করেছিল মধু, মানে আমার ভাইয়ের বউ। তো রিম্পার কাছ থেকে এই কেকটা অর্ডার করা। রিম্পা সত্যি সুন্দর ছিল, বিরিয়ানির হাঁড়ি একটা কনসেপ্ট ছিল, হাঁড়ি ভর্তি একটা বিরিয়ানি, সুন্দর হয়েছে, কেকটার টেস্টটাও সুন্দর ছিল। আর মধু যতই থ্যাংক ইউ বলবো কম বলা হবে, আর নিজের মানুষদের থ্যাংক ইউ বলতে নেই, এভাবে ভালোবাসা দিও, ওর জীবনটা এভাবেই যেন ভালোভাবে কাটে, মামা মামির ভালোবাসা পেয়ে, এটুকুই কামনা। আর সারা দিনের পর এই 1 চামচ পায়েস ওর গালে তুলে দিতে পেরে সত্যি শান্তি। আরও একটা বিষয়, এই পায়েসটাও আমি এবছর রান্না করতে পারিনি, অত সকালে দুধ দিয়ে যায়নি, তাই মধুই করেছিল এই পায়েসটা। সবার কাছে একটাই কামনা, ওকে আশীর্বাদ করুন সবাই, ও যেন বড় হয়ে একটা মানুষ হতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।